আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রথমে আমি ডিফেন্সের কিছু খবর দিব আর কি। ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ 1 ঘন্টা আগে একটা ব্রেকিংয়ের একটা পোস্ট দিয়েছে আর কি। অবৈধ অনুপ্রবেশের দায়ে লালমনিরহাটের আঙ্গরপোতা সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক। মানে ভালো লাগে ভাই। মানে তারা বাংলাদেশে ঢুকবে, ওয়েলকাম আমরা জানাবো, এবং তাদেরকে ধরে একেবারে নিয়ে কিছু ডিটেনশনে রেখে উত্তম মধ্যম দেওয়া দরকার আর কি। এবং এগুলি তো আমরা করবোই, কারণ হচ্ছে যে তারা এই রিসেন্টলি হাদিকে নিয়ে যেই খবরগুলি বেরোচ্ছে এবং কিছুটা উত্তেজনা তো হয়েছে আর কি। আমরা ময়মনসিংহে খবর দেখেছি যে সনাতন ধর্মের একজনকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই সব খবর তাদেরকে একটা উত্তেজনা সৃষ্টি করে, এবং যারা এগুলি করলো তারা আবার ভারতের পারপাস সার্ভ করেছে কি না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন আর কি। তো দেখেন, এখানে এই দুই পক্ষের দেশের মধ্যেই উত্তেজনা, এবং চট্টগ্রামে আমরা দেখছি যে ভারতীয় হাইকমিশন আক্রান্ত হয়েছে। এগুলি ওই হাদির মৃত্যুর খবর পাওয়ার পর, এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এখানেও আক্রান্ত হয়েছে। এবং গতকালকে আমরা বন্ধুরা দেখলাম যে মানে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন যেটা আছে সেখানে কিন্তু একদল ওই উগ্রবাদী আর কি, ভারতের বিজেপি সরকারের তাদের কিছু উইং আছে, তো তারা ওখানে গিয়ে গুলি করে দাও এ ধরনের কিন্তু হুমকি দিয়েছে আমাদের বাংলাদেশের যে হাই কমিশনার যিনি আছেন আর কি, এবং উনি ফ্যামিলি নিয়ে ওখানে অবস্থান করতেছিলেন। তো এইগুলি আমরা প্রতিবাদ জানাই, বাট এই সমস্ত কিছু খবরের মধ্যে কিন্তু আমাদের এই খবরটা কিন্তু সবচেয়ে বড় একটা খবর যে বাংলাদেশের মধ্যে তারা ঢুকছে এবং কট খাইছে আর কি। এবং রিসেন্টলি আমি আরও একটা জায়গা থেকে শুনলাম যে তাকে হয়তো ছেড়েও দেওয়া হয়েছে, এরকম খবরও কিন্তু চলে আসছে। তো এটা ভালো খবর। মানে উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে, মানে জোর করে ঢুকছে এবং কট খাইয়া ডিটেনশনে মাই থাপ্পড় খাইয়া আর কি তারা আবার ওই পারে চলে গেছে। তো এগুলি আসুক, বাংলাদেশের ভিতরে আসুক এবং উত্তম মধ্যম খাক এবং মানে ফিরে যাক আর কি। মানে এগুলি না করলে তো তাদের শিক্ষা হবে না। তারা মনে করছে যে বাংলাদেশ আগের মতো আছে, তারা বাংলাদেশে ঢুকবে এবং যা ইচ্ছে তাই করে যাবে আর কি। আমরা রিসেন্টলি বন্ধুরা দেখেছিলাম যে বাংলাদেশের ভিতরে ঢুকে ছাগল চুরি করে নিয়ে যেতে, এবং বিজিবিও কম না, আমাদের বিজিবিও কিন্তু কম না, বাংলাদেশের ভিতরে গরু ঢুকছে, ওই ছাগলের বদলা হিসেবে গরু নিয়ে চলে আসছে। তো বন্ধুরা, এইসব খবর আপনাদের মাঝখানে আমিও তুলে ধরেছি। তো এখন করার কিছু নাই, বাংলাদেশের সীমানার মধ্যে অনুপ্রবেশকারী যেই হোক, মানে ভারতের হোক পাকিস্তানের হোক, ঢুকলে ভাই কট। তো দেখেন, এখানে বাংলাদেশ নেভি তাদের পেজ থেকে এরকম একটা খবর দিয়েছে যে জাতির অশ্রুসিক্ত শ্রদ্ধায় বীর শান্তিরক্ষীদের শেষ বিদায়। সুদানে জাতিসংঘে শান্তি রক্ষা মিশনের কর্তব্যরত অবস্থায় আবেই এলাকায় সংগঠিত বর্বরিত সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন বীর শান্তিরক্ষীর নামাজে জানাজা আজ 21শে ডিসেম্বর 2025 তারিখে ঢাকার সেনানিবাস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে যথাযথ ধর্মীয় ও সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। জানাজা শেষে শহীদদের পরিবার, উপস্থিত সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ও কৃতজ্ঞতায় শহীদ শান্তিরক্ষীদের প্রতি সম্মান নিবেদন করেন। আমরাও সম্মান নিবেদন করি এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান ও ভাবমূর্তি সমুন্নত রাখতে জীবন উৎসর্গকারী এই বীর সন্তানরা ইতিহাসে চির অম্লান হয়ে থাকবেন। তাদের এই ত্যাগ আগামী প্রজন্মের জন্য দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধের অনন্য অনুপ্রেরণা। বাংলাদেশ নৌবাহিনী এই অকুতোভয় বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করছে। তা আমরাও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আর কি। তো দেখেন, এখানে ছবি তারা দিয়েছে এবং মানে গভীর শ্রদ্ধা আর কি। বাংলাদেশের বাইরে, সীমানার বাইরে গিয়ে অন্য দেশের মানে সীমান্ত এবং অন্য দেশের শান্তি রক্ষার জন্য যদি মানে কোনো সামরিক বাহিনীর সদস্য আহত হন আর কি, তো সেটা কিন্তু আমাদের অনেক পীড়া দেয় আর কি। এবং সেখানে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য ওখানে গিয়ে নিহত হয়েছেন, মানে এটা ভাই ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে ওই মসজিদের এখানে ওই মানে কফিনে করে নিয়ে যাওয়া হচ্ছে আর কি তাদের। এবং এখানে ইমাম সাহেবের পিছনে ওই মসজিদে এই যারা ওখানে নিহত হয়েছেন আর কি সামরিক বাহিনীর, তাদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে আর কি। তো দেখেন, এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা একটা পোস্ট দিয়েছে, একটা খবরই দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে অবশেষে যুক্ত হলো কর্নার শটগান মডেল MKS-18 মেড ইন টার্কি।
তো এইটা আমরা একটু ছোট করে যদি পড়ি, যুগের সাথে তাল মিলিয়ে পৃথিবীর অন্যান্য দেশের সামরিক বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক অস্ত্র শস্ত্রেও এগিয়ে গেলেও বাংলাদেশ স্বাধীনতার 54 বছরেও সেভাবে উন্নতির ছোঁয়া পায়নি। মানে এই ছোঁয়া পাইব কেমনে? এখানে এই বড় বড় সব এই দালালরা মানে ফ্যাসিস্টরা এক একজন আসছে, ওই এরশাদ 9 বছর নিয়ে গেছে এবং শেখ হাসিনা নিয়ে গেছে 16 বছর 17 বছর, পাইব কেমনে? এবং মাঝখানে ফখরুদ্দিন মঈনুদ্দিন ওরাও নিয়ে গেছে 2 বছর। মানে সব ওই মানে ভারতের পেটের মধ্যে চলে গেছে এই দীর্ঘ মানে প্রায় 54 বছরের অর্ধেক সময় তারা নিয়ে গেছে আর কি। তো তাদের এই পুতুল সরকার থাকলে বা তাদের সুবিধা আর কি, এগুলি এইসবের জন্যই তারা আবার এখনও বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করে যাচ্ছে আর কি। তবে আসার ব্যাপার হলো বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতায় প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অস্ত্রাগারে বলা চলে অত্যন্ত নীরবেই যুক্ত হলো কর্নার শটগান মডেল MKS-18 মেড ইন টার্কি। যদিও কর্নার শট অস্ত্রের বাজারে আবির্ভূত হয়েছে অনেক পূর্বেই, তারপরও আধুনিক সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারি বাহিনীর সদস্যদের জানমালের নিরাপত্তা সাধনে যুক্ত হওয়া MKS-18ও কম না। তো এখানে বিস্তারিত এখানে বলেছে, এখানে বলতেছে MKS-18 উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টিল এবং অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি। এখানে বলতেছে যে তবে MKS-18 এর সবচেয়ে শক্তিশালী দিক কিন্তু এর ফায়ার পাওয়ার নয়, বরং শক্তিশালী ইলেকট্রনিক সেন্সর, হাই রেজলিউশন ক্যামেরা অগ্রভাগে সংযুক্ত থেকে রিয়েল টাইম ফুটেজ প্রদান করে। মানে এগুলি ভালো ভালো কিছু জিনিস আছে। অপারেটরের চোখের সামনে একটি ফোল্ডেবল LCD মনিটর থাকে, এর মাধ্যমে সেনাকে মাথা বের না করে আড়াল থেকে শত্রুর অবস্থান দেখতে সাহায্য করে। দেখছেন MKS-18 লো লাইট সেন্সর এবং ইনফ্রারেড লেজার ডট সাইট যুক্ত করার সুবিধা রয়েছে, যা অন্ধকারেও লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের হাতে MKS-18 এর সংযোজন নিঃসন্দেহে তাদের বিশেষায়িত সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে তুলবে। তো এটা ওনারা বলতেছে যে তুরস্ক এবং চীন থেকে আরও একটা গেম চেঞ্জিং হাতিয়ার কিন্তু আসতেছে এবং এটা তাদের কাছে ইনফরমেশন আসলে আমরাও আপনাদেরকে জানাতে পারবো। তো দেখেন এখানে ছবিগুলি দেখাচ্ছে তারা, সাংঘাতিক। MKS-18 এটা ওই যে প্যারা কমান্ডো আর কি, মানে আমাদের কমান্ডো বাহিনী যারা আছে তাদেরকে সাজায় দেন ভাই। তো বন্ধুরা, যমুনা টেলিভিশন কিছুক্ষণ আগে একটা খবর দিয়েছে যে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। তো একটা নতুন করে আবার একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এবং আমার মনে হয় যে আমি আরও একটা ভিডিও এটার উপরে বানাবো। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, মানে ভারতের আগ্রাসন, কাংলিয়াদের আগ্রাসন ঠেকানোর জন্য আমরা যা যা করণীয় আমরা করব এবং এটাও খেয়াল রাখতে হবে যে দেশের মধ্যে থেকে বাংলাদেশের ভিতরেই হাদিকে কেন্দ্র করে হাদির মৃত্যু খবর এবং আততায়ী ওখানে আবার পালিয়ে ভারতে কাংলিয়া দেশে ওখানে পৌঁছে গেল আর কি। তো এটার সাথে আওয়ামী লীগের যোগসাজশ আছে, এগুলো নিয়ে নানা ধরনের একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং সেখানে আমরা সনাতন ধর্মের একজনকে আক্রান্ত হতে দেখছি, মানে আগুনে পুড়িয়ে মারতে দেখছি এবং বলা হচ্ছিল যে উনি ধর্ম অবমাননা করছে, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে। বাট আমাদের ওই র্যাবের যেই গতকালকে ব্রিফিং ছিল, র্যাব কিন্তু বলছে যে ভালুকায় যুবককে পিটিয়ে হত্যা ধর্ম অবমাননার প্রমাণ পায়নি র্যাব। তো এইটা তারা তাদের পারপাস কিন্তু সার্ভ করলো। মানে তারা যেভাবে মানে প্রচার করতে চাচ্ছিল ওই 5ই আগস্টের পরে যে ফেক নিউজ আর কি, প্রোপাগান্ডা, যে বাংলাদেশ একেবারে হিন্দুদের ধ্বংস করে দিল, মেরে ফেললো, এই করলো সেই করলো, এটা করে আবার তারা নতুন করে বাংলাদেশের বিভিন্ন হাই কমিশনে গিয়ে তারা মানে করতেছে, আন্দোলনের নাম করে তারা মানে থ্রেট দিচ্ছে আর কি। এবং তাদের মানে বিজেপি সরকার না, ওই বিরোধী দলীয় যে প্রিয়াঙ্কা গান্ধী, সেও কিন্তু এইগুলির প্রতিবাদ জানাচ্ছে আর কি। দীপু চন্দ্র দাসকে নৃশংস খুন, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার্থে ভারত সরকারের অবিলম্বে পদক্ষেপ করা উচিত, প্রিয়াঙ্কা গান্ধী। তো বন্ধুরা, আমরা এই টোটাল বিষয়টা নিয়ে আর একটা ভিডিও বানাবো। আমার মনে হয় যে যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন অবশ্যই সেটাও দেখবেন এবং যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো এবং সাথেই থাকেন বন্ধুরা। সবার জন্য দোয়া, সবার মঙ্গল কামনা করতেছে এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।